টপিক হচ্ছে গোলজি বস্তু। তো গোলজি বস্তুর মধ্যে আমরা জানি যে গোলজি বস্তু এটাতে অঙ্গাণু, কোষের অঙ্গাণু। আমরা চ্যাপ্টার 1 পড়তেছি, বোটানি চ্যাপ্টার 1। গোলজি বস্তু কে আবিষ্কার করছে? ক্যামিলিও গোলজি। গোলজি কত সালে? এটা ভাই ওয়ানটা কি গোলজি না গোলগি? গোলগি গ ল গয়ের শিকার গোলগি। ক্যামিলো গোলগি সে ছিল ইতালির স্নায়ুবিদ। ক্যামিলিও গোলজি না? হ্যাঁ, স্যার এই একটা জিনিস আর কতবার কইলাম? ইতালির ইদুরের স্নায়ুবিদ ছিল সে, একটা মানে নিউরোলজিস্ট ছিল। ক্যামিলো গোলজি, ক্যামিলো গোলগি। গোলগি 1898 পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে 1898 সালে পেঁচা, এই দেখ পেঁচা ও আচ্ছা ভাই আপনি কি ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি পড়ান? ইন্টারমিডিয়েটে শুধু বায়োলজি পড়াই, টাইম দেওয়া যায় না। কেমিস্ট্রি হ্যাঁ, এখন পড়তে গেলে তো ঝামেলা হইব। দুই সাবজেক্ট 3 দিন আসলে পসিবল না। হ্যাঁ দুই সাবজেক্ট 3 দিনে পসিবল না। হ্যাঁ, 2 সাবজেক্ট, আমার তো বই 2টা, বুঝছিস না? এর জন্য দেখছি, পড়াই দেখছি, আসলে পারা যায় না, সময় দেওয়া যায় না, একা পারান যায় না। আচ্ছা কেমিস্ট্রি গৌতম স্যার। হ্যাঁ, গৌতম স্যারের কাছে পড়তে পারো, আবার ই স্যার আছে, আর আরেকটা তো কি বিটিএ কলেজের একটা স্যার আছে, নাম কি? স্যারের নাম হলো কি যেন বলে গেছি, ওই যে আমাদের গ্রুপে তো কথা হইতেছে, একটি থাকি না। ওই যে স্যার কি যেন বলে গেছি, উনি ভালো পড়ায় ভিক্টোরিয়া কলেজের। ইতালির স্নায়ুবিদ ক্যামিলো গোলজি 1898 সালে পেঁচা এবং কোন কোষে? ইদুরের স্নায়ু কোষে আছে। ইঁদুরের স্নায়ু কোষ, ইঁদুরের স্নায়ু কোষে এটা আবিষ্কার করছে, স্নায়ু কোষে আবিষ্কার করে। আর এটাকে কি নামে ডাকে? একে গোলজি বস্তুকে, গোলগি কমপ্লেক্স। গোলজি বস্তুকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ডিকটাজম, ইডিওজম, লাইপোকন্ডিয়া, এই সকল নামে ডাকা হয়। এদের এই আলাবি, এদের ডিকটায়োজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া, ইডিওজম, লাইপোকন্ডিয়া, লাইপোকন্ড্রিয়া, প্যাকেজিং ইউনিট, গোলগি কমপ্লেক্স, প্যাকেজিং ইউনিট নামে ডাকা হয়, ইউনিট নামে ডাকা হয়। আচ্ছা, গোলজি বস্তুর একটা কাজ বলো তো, গোলজি বস্তু কি কাজ করে? গোলজি বস্তুর একটা কাজ। সবকিছু একে প্যাকেজিং ইউনিট কেন বলে? কারণ ওর কাজ হচ্ছে প্যাকেট করা, তাই না? কারণ যতগুলো ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে ওদেরকে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুতে পরিণত করে। আবদ্ধ করে ফেলা হচ্ছে ওদের কাজ। আচ্ছা, তাহলে আমরা ভৌত গঠন যদি আমরা বলি, স্যার তাহলে স্যার হ্যাঁ, স্যার যদি গোলজি বস্তুর কাজ যদি হয় যে মানে যতগুলো ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে সবগুলো ঝিল্লিবদ্ধ করে স্যার, তাহলে স্যার আমাদের সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর মধ্যে তো স্যার সবগুলোর তো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না, যেগুলা ঝিল্লিবিহীন আছে, ঝিল্লিবদ্ধ যেগুলো আছে, ঝিল্লিবদ্ধ যে অঙ্গাণুগুলো হয় ওদেরকে করে, যারা ঝিল্লিবিহীন তাদের করে না। তো কথাটা ভুল আছে, মানে ঝিল্লিবদ্ধ যে অঙ্গাণুগুলো আছে এগুলা এদেরকে আরো একটা স্তর দিয়ে না, আরো স্তর না, মানে নরমালি ওদের তৈরি হওয়ার পর ওদের চারপাশে আবরণ দেওয়ার কাজ করে ওরা, গোলজি বস্তু। মোবাইলটা তুমি রাখো, দাও মোবাইলটা দাও। আচ্ছা আমি কি আচ্ছা, তাহলে এদেরকে কি নামে ডাকে? এদেরকে ডিকটায়োজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া, প্যাকেজিং ইউনিট নামে ডাকা হয়। আর এদের কি, এদেরকে কয় ভাগে ভাগ করছি আমরা? প্রকারভেদ। তাহলে ভৌত গঠন অনুসারে এরা কয় ধরনের? ভৌত গঠন অনুসারে এরা 3 ধরনের হয়। কি কি বলতো নোমান? বল। ভৌত গঠন অনুসারে এরা কয় ধরনের? এরা 3 ধরনের হয়। একটা হচ্ছে গোলজি ডিকটায়োজম, একটা হচ্ছে ট্রান্সফেস, সিসফেস, ট্রান্সফেস এবং
সিস্টার্নস এবং মিডিয়ান সিস্টার্না। স্যার আমাদের তো কোনো প্রকার বেতন বই দেন হুম, কোনো রকম প্রকার বেতন বই দেন আছে। নাই। এটা তো ইন্টারমিডিয়েটটা বলে। আচ্ছা, এরা নর্মালি ভ্যাসিকল, ভ্যাকিউল এবং সিস্টার্না, এরা তিন ধরনের। সিস্টানি ভেসিকল ভ্যাকিউল সিস্টার্না, ভ্যাসিকল আর একটা ভ্যাকিউল। ভ্যাকিউল, সিস্টার্না, ভ্যাসিকল আর ভ্যাকিউল। ভ্যাকিউল যেগুলো হয় এগুলো নর্মালি গোলাকার থালার মতো, আর ভ্যাসিকল যেগুলো হয় এগুলো হচ্ছে ক্ষুদ্র। ভ্যাসিকল হচ্ছে ক্ষুদ্র, আর কেউ জানে না কাহিনী দিতে ক্ষুদ্র গোলাকার। কয়টা হলো? আর এরা হচ্ছে সিস্টার্না চ্যাপ্টা আকৃতি হয়, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। চ্যাপ্টা আকৃতি। আর ভ্যাসিকল হচ্ছে বৃহৎ বৃহৎ মোবাইলে উঠলে আসবে। গোলাকার। তাহলে সিস্টার্না যেগুলো হয় এরা নরমালি হচ্ছে চ্যাপ্টা হয়, ভ্যাসিকল গুলা গোল হয়, ভ্যাকিউল গুলা গোল হয়। আমরা যদি ভৌত গঠন অনুসারে যদি দেখি, আবার সিস্টার্না এদেরকে আবার তিন ভাগে ভাগ করা এই হয়েছে। তো সবাই আসলে এগুলো তো আবার পড়া করবে। এত জাম্প দিয়ে লাভ আছে? না, গ্রুপে মেসেজ দেন করে সবাই না আসলে ওই যে ওরা অনলাইনে দেখে দিবে। না এটাই সমস্যা, এই লিগে তো কি হয় না। আচ্ছা দেখ, লাইট বন্ধ করে দেন। ভৌত গঠন অনুসারে এই কারণে কি হয় না, আমরা যখন সবাই এদেরকে, আচ্ছা আজকে পরে পরিত, তাহলে সিস্টার্না, ভ্যাসিকল আর ভ্যাকিউল। সিস্টার্না হচ্ছে এদের, এরা চ্যাপ্টা আকৃতি থাকে। খাতাটা বের করছ না? এদেরকে, এরা নরমালি কেমন হবে? সিস্টার্না গুলো নরমালি চ্যাপ্টা আকৃতি হবে, ভ্যাসিকল গুলো ক্ষুদ্র গোলাকার হবে, আর ভ্যাকিউল গুলো বৃহৎ হবে। আর এদের সিস্টার্নাকে আবার তিন ভাগে ভাগ করছি। কি কি? যেগুলো হচ্ছে প্লাজমা মেমব্রেনের কাছাকাছি থাকে তাদেরকে বলা হয় ট্রান্সফেস। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। কি গো? প্লাজমা মেমব্রেনের কাছে যেগুলো থাকে ওদেরকে বলা হয় ট্রান্সিস্টার্না। যে সকল সিস্টার্না গুলো চ্যাপ্টা থাকে এরা নরমালি চ্যাপ্টা। সিস্টানি হ্যাঁ, সিস্টার্না বা সিস্টার্নি। গরুর নালার মতো। হ্যাঁ, কিটা থাকে এটা তো গরুর নালা। ভাই গরুর হৃৎপিণ্ড থাকে না? হ্যাঁ গরুর হৃৎপিণ্ড তো থাকবেই। আছে তো, আছে। আবার গরুর হৃৎপিণ্ড আছে। একটা হচ্ছে তোমার তাহলে এই ছোট সাইজের থাকে নাকি? ছোট থাকে, এক মুষ্টির মতো থাকে, ওয়ান ফিস্ট অফ পোরশন আবার থাকে। হৃৎপিণ্ড কি সব প্রাণীরই ছোট? হ্যাঁ, একটা আঙ্গুলের এই যেরকম, মানুষেরটা তো এতটুকু এতটুকু সাইজে থাকে। এত ছোট তাহলে ট্রান্সিস্টার্না কোনগুলা? যেগুলো প্লাজমা মেমব্রেনের দিকে থাকে এদিকে ট্রান্সিস্টার্না বলা হয়। ট্রান্স সিস্টার্না। আর এগুলো কি হবে? এগুলো হচ্ছে সি সিস্টার্না। ট্রান্স সিস সিস্টার্না। স্যার মাঝখানে এখানে স্যার দুটোটার আকৃতি তো একই, তাহলে কেমনে বুঝবো যে কোনটা কি? জায়গা বুঝছে। মিডিয়ান সিস্টার্না। হ্যাঁ বলতেছি, উপরেরটা নিচেরটা আমার। মানে যেগুলো প্লাজমা মেমব্রেনের কাছে, যে সকল প্লাজমা মেমব্রেনের কাছে যারা থাকবে, যে সকল সিস্টার্না বা আমিও বুঝছি। এগুলো প্লাজমা মেমব্রেনের কাছে থাকবে তাদেরকে বলা হয় ট্রান্স। আর যারা প্লাজমা মেমব্রেন থেকে সবার দূরে থাকবে দে আর কল সিস। আর মাঝখানে যারা আছে তাদেরকে বলা হয় মিডিয়ান সিস্টার্না। আর যারা এগুলো তো গেল সিস্টার্না, যারা গোল গোল ছোট গোল যেগুলো আছে তাদেরকে বলা হয় ভ্যাসিকল। আর বড় যে গোল যেগুলো আছে তাদেরকে বলা হয় ভ্যাকিউল। এগুলো বলা হয় ভ্যাসিকল আর এদেরকে বলা হয় ভ্যাকিউল। ওদেরকে বলা হয় ভ্যাসিকল আর এটাকে বলা হয় ভ্যাকিউল। তোরা যে কি শিখবি আল্লাহ জানে। আরে করুণা সব শেয়ার করতে বলতে বাদ দেন না ভাই। আর তোরা? এখন পর্যন্ত তো আসি। এখন হলো নলেজ ইজ পাওয়ার, এখানে পাওয়ার। আচ্ছা, তাহলে রাসায়নিক উৎপত্তি এটা কোথা থেকে? প্রকারভেদ। আমরা তো বললাম সিস্টার্নি প্রকারভেদ। গোলজি বস্তুর কাজ
কাজ কি পরীক্ষা আসছে এবার এম কে 2021 স্যার আজকে একটু টাকা করায় এটা পরীক্ষা আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই বছর আসছে কি যে নিচের গোলজি বস্তুর কাজ নয় ওইটা দেখছি তো কোশ্চেন তাহলে না এক নম্বরে কি করে এক নম্বর হচ্ছে একে কার্বোহাইড্রেট তৈরি ফ্যাক্টরি বলে হ্যাঁ কেন মেডিকেলে কোশ্চেন কয়টা আছে 120 টা না 100টা 100 টা তো একে কার্বোহাইড্রেট তৈরি ফ্যাক্টরি কেন বলে কারণ এটা শর্করা উৎপন্ন হয় পলিস্যাকারাইড চেইন বিভিন্ন ধরনের চিনি আছে যে এই চিনিগুলোকে একটার সাথে একটা লাগাই দেয় বড় একটা কার্বোহাইড্রেট তৈরি করে এই জন্য এদেরকে বলা হয় কার্বোহাইড্রেট এটি পলিস্যাকারাইড চেইন সংযুক্ত করে বিধায় একে কার্বোহাইড্রেট তৈরি ফ্যাক্টরি বলা হয় বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ এবং পরিবহন অংশগ্রহণ করে বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ বুঝছ তো হ্যাঁ সংশ্লেষণ মানে কি বাংলা সংশ্লেষণ মানে তৈরি হওয়া পরিবহন করে তাই একে মাথা নষ্ট হয়েছে 500 নিচে থেকে মাথা নষ্ট হয়েছে না এটা না তাই একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে কার্বোহাইড্রেট তৈরি ফ্যাক্টরি বলে তাহলে এরা বিভিন্ন পলিস্যাকারাইড তৈরি করে পলিস্যাকারাইড মানে কি বিভিন্ন ধরনের চিনি বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড তৈরি এবং পরিবহন করে এবং তাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট তৈরি ফ্যাক্টরি আর সেকেন্ডলি এটা কি করে বিভিন্ন অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে অপ্রোটিন জাতীয় পদার্থ মানে কি বলতো হ্যাঁ অপ্রোটিন জাতীয় পদার্থ মানে কি যেগুলো প্রোটিন জাতীয় না মানে যেগুলো প্রোটিন জাতীয় না যেমন কার্বোহাইড্রেট চর্বি এগুলো তৈরি করে পদার্থ তৈরি করে আবার শুক্রাণুর লেজ তৈরি করে শুক্রাণুর যে লেজ আছে ভিটামিন কে তৈরি করে বিভিন্ন ধরনের ভিটামিন তৈরি করে আচ্ছা ভিটামিন কয়টা শুক্রাণু গঠনে সহায়তা করে হ্যাঁ ভিটামিন অনেক ধরনের আছে ভিটামিন এন আছে কি শুক্রাণুর গঠনে অংশগ্রহণ করে গোলজি বস্তু শুক্রাণু গঠন করে প্লাস বিভিন্ন ভিটামিন তৈরি করে ভিটামিন কে প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করে তারপর আর কি কি আছে তারপর বিভিন্ন এনজাইম তৈরি করে 4 নাম্বার বিভিন্ন এনজাইম এবার কমন কিছু কাজ লাগাই দেন যেগুলো যে কোনো অঙ্গাণু শোনো এগুলা কাজ পরীক্ষায় আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কাজ আসবে নিচের কোনো কাজ নয় বিভিন্ন এনজাইম তৈরি করে এটা তো অনেক অঙ্গাণু বিভিন্ন এনজাইম হরমোন করে এনজাইম হরমোন তৈরি করে ভাই এগুলো বুঝবো কিভাবে সেম কাজ তো অনেক অঙ্গাণুই করে যেগুলো মনে করি একটু পার্থক্য থাকবে এগুলা দিয়ে দিবি কাজ বেশি আছে হ্যাঁ কাজগুলো আসবে পরীক্ষায় আসবে কাজ মানে 100 টার মধ্যে কয়টা হইলে পসিবিলিটি থাকে আসার 100টার মধ্যে তুমি 72 পাইলে হবে 70 72 পাইলে 70 এর উপরে পেলে হবে আচ্ছা তারপর আর কি করে 80 প্লাস কারেক্ট করতে হবে হ্যাঁ 80 প্লাস ক্লাস করে কারেক্ট করতে হবে মাইনাস মান ঠিক আছে কোষ প্লেট তৈরি করে কোষ প্লেট বুঝছ তো হ্যাঁ কোষ প্লেট কোনটা হোয়াট ইজ কোষ প্লেট কোষ প্লেট হচ্ছে যখন আমাদের কোষ প্রাচীর যখন তৈরি হয় কোষ প্রাচীর মানে একটা কোষ থেকে যখন দুইটা কোষ যখন তৈরি হবে তখন এখানে একটা কোষ মাঝখানে কি হবে এই নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে তখন মাঝখানে বরাবর কি হয় মাঝখানে বরাবর একটা প্লেটের মতো তৈরি হয় না ও কোষ প্লেট হ্যাঁ এটাকে বলা হয় কোষ প্লেট প্রাণী কোষে কি হয় প্রাণী কোষে একটা খাস তৈরি হয় এটা যদি প্রাণী কোষ হয় তাহলে প্রাণী কোষের এরকম খাস তৈরি হয় এরকম ভেতর দিকে ঢুকে এরকম খাস হয়ে আলাদা হয়ে যায় উপরের অংশ নিচের অংশ আলাদা হবে কিন্তু উদ্ভিদ কোষে কি হবে উদ্ভিদ কোষে মাঝখানে একটা হ্যাঁ এটা প্লেট তৈরি হবে কোষ প্লেট তৈরি করা কার কাজ এই কোষ প্লেট তৈরি করা কার কাজ
ওই গলগি গোলজি বস্তুর কাজ। তাহলে কোষ প্রাচীর কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজনের সময় কোষ বিভাজনে কোষ প্লেট তৈরি করে। তুই এটা তো দিছ আমি কি ব্যাগ আছে না পকেটগুলো ভিটামিন সি ও প্রোটিন সঞ্চয় করে। দেখি এটা কার খাতায় নাই, বের কর। কি ভাইয়া দুইজনে শেয়ার করো তবে কার কথা না আর কি কইতাও ভিটামিন সি এবং প্রোটিন তৈরি করা হচ্ছে আমাদের গোলজি বস্তুর কাজ। বের কর। ভাই স্যার জিজ্ঞাসা করলো কারণ বলো গোলজি বস্তুর কাজ করো। কোনতে বস্তুর কাজ বিভিন্ন পলিস্যাকারাইড ব্যবহার করে তাই একে কার্বোহাইড্রেট তৈরি করতে তাই কি বলে? কার্বোহাইড্রেট তৈরি করতে পলিস্যাকারাইড তাই কি বলে? অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে শুক্রাণু গ্যাস তৈরি করে মানে গঠন শুক্রাণু বিভিন্ন এনজাইম হরমোন তৈরি করে গঠন করে কোষ বিভাজনের সময় কোষ এনজাইম হরমোন গঠন করে ভিটামিন সি ও ভিটামিন কে তৈরি করে আমরা বলে লাভ হয় মনে তো দিয়ে ক্লাস কিন্তু লেখিনে লেখো লেখলে মনে থাকবে। এগুলো লাগো বল আচ্ছা, মুছে দেওয়ার পর দেখি কে কয়টা বলতে পারো। ওকে দাঁড়ান না একটা সেকেন্ড আগে আমি বলি আগে হ্যাঁ বল। আমি বলি আগে বলো না, নোমান বলো। ভিটামিন এটা কয় ধরনের আছে বল। কি এটা কয় ধরনের? তিন ধরনের কি কি? আপনার সিস্টারনি বেসিক্যাল বেকিং আচ্ছা, সিস্টারনি কয় ধরনের আছে? সিস্টারনি তিন ধরনের কি কি? আচ্ছা আচ্ছা, একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলে? কারণ এই পলিস্যাকারাইড জাতীয় পদার্থ সংশ্লেষণ করে এবং অপ্রোটিন জাতীয় পদার্থ তারা তৈরি করে। আবার আর কি করে? শুক্রাণু তৈরি করে। তারপরে তারপরে বিভিন্ন হরমোন এনজাইম হরমোন তৈরি করে। ভিটামিন সি ভিটামিন কোষ প্লেট তৈরি করে, তাই না? কোষ প্লেট তৈরি করে কোষ প্লেট তৈরিতে সাহায্য করে। আমরা বিলিয়ন আমরা এলাম ওই দরকার কাজ আমরা কম না তো কি জানি এখন আমরা পড়বো লাইসোজোম। লাইসোজোম ওই গোল্লাগুলো এডি খায় স্যার আজকে যে পড়ায় না বাবা লাইসো মানে কি? লাইসিস করা। দুই পরিমাণ টাইম আছে এইচএসসি এক পেজ করে বললো বই শেষ হয়ে যাবে তাও পড়াতে মাত্র 60 এক অধ্যায় অলরেডি শেষ করে দিয়েছি না ওই সব অপারেশন অবচয় করে সরকার না যায় লাইসো মানে কি? লাইসিস করা। জোম মানে বডি। লাইসিস মানে তোদের আগে শেষ হয়ে যাবে তাহলে। তারপর তোমরা নিজেরা প্রিপেয়ার করতে পারো, কারণ এগুলো তো হচ্ছে একবার পড়লেই তোমার হবে না, মাথায় কন্টিনিউ। সিলেবাস 90 শেষ করছি আমি পর্যন্ত আরো এডি করব লাগে তো এখন তো তোমার এখনই তো তোমার সিলেবাস শেষ করে এখনই তো তার অ্যাডভান্টেজ পাইবা, হ্যাঁ কারণ তোমার যদি সিলেবাস শেষ করা থাকে 11-এ, এইগুলো না আবার এটা এক্সট্রা পড়া দিল ফিউচারে লাগবে ওই মেয়ে এখন এগুলোই তো তোর লাগবে। এগুলোই লাগবে এগুলোই তো লাগবে। এগুলো তো আর পাস করলেই না তুই ভালো একটা জায়গায় যাইতে পারবি। এখন যেটা করতেছো 12-এরটা যদি 11-এ শেষ হয়ে যায় তাহলে তো তুমি অনেক হিউজ অ্যামাউন্ট অফ টাইম পাবে নিজেকে প্রিপেয়ার করার জন্য। স্যার আপনি আমাদের যে চারটা অধ্যায় আছে না একটা শেষ আর বাকি শেষ করে পরীক্ষা নেন মধ্যে কিসের সাইডটা হচ্ছে বায়োলজি আচ্ছা, নেক্সট তারপরে দেখো এসসিসি কথা কইতাছে লাইসো মানে লাইসিস, জোম মানে বডি। যে অঙ্গাণুর মধ্যে হজমকারী কোষের যে অঙ্গাণুতে হাইড্রোলাইটিক এনজাইম হাইড্রোলাইটিক বিটা দিব না নাই, এটা বিএসটি বিউটারেটেড হাইড্রক্সি টলুইন, বিভিন্ন ধরনের অর্গানিক সাবস্টেন্স থাকে। ও রিসেন্টলি আজকে খবরে দেখলাম এই ফোমের চেয়ে ওই স্প্রে, এক ধরনের স্প্রে আছে ওইটা ভালো কাজ করে, এগুলাতে নাকি মরে না। ফোম যে বানায় এগুলা যে ওই স্প্রে করলে ওইটাতে ভালো ইয়ে কাজ করে। এটা তো ধোঁয়া বানাইতেছে তাই না? ধোঁয়া বানাচ্ছে। ধোঁয়া না বানিয়ে ওই যে এক ধরনের পানি, ডাইরেক্ট পানি ছিটে দিলে, পানির মতো ছিটে দিলে ওটা ওগুলা ভালো কাজ করে। কোষের যে অঙ্গাণুতে হাইড্রোলাইটিক এনজাইম থাকে তাকে লাইসোজোম বলে। মানে যার মধ্যে কোষের যে অঙ্গাণুর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে তাকে বলা হয় লাইসোজোম। লাইসো মানে লাইসিস, জোম মানে বডি। যে অঙ্গাণু কি করে? যে অঙ্গাণুর মধ্যে
বিভিন্ন ধরনের এনজাইম থাকে। হাইড্রোলাইটিক এনজাইম বলতে কি বোঝায়? যে সকল এনজাইমগুলো পানির সাহায্যে, পানির কন্ট্যাক্টে এরা রাসায়নিক বিক্রিয়া ঘটায়, তাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। কি তারে? মানে যে অঙ্গাণুগুলো পানির সাহায্যে এরা রাসায়নিক বিক্রিয়া ঘটায়, রাসায়নিক বিক্রিয়া ঘটে এরা বিভিন্ন পদার্থ তৈরি করে, তাকে বলা হাইড্রোলাইটিক এনজাইম। যেমন একটা হাইড্রোলাইটিক এনজাইমের নাম বলো তো, কয়েকটা হাইড্রোলাইটিক এনজাইমের নাম বলো। যেমন সুক্রেজ, হ্যাঁ লাইট সুক্রেজ, তারপরে হচ্ছে সুক্রেজ, আর কি আছে অ্যামাইলেজ, ল্যাকটেজ, এগুলো সব হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তো এদের কাজ হচ্ছে এগুলা ধারণ করা, এবং একে কি নামে ডাকা হয়? এটা এই সোয়াটা কি শরীরের জন্য হার্মফুল নাকি? কোনগুলা? এই সোয়াটা এটা বেশি বুঝি কেরোসিন টেরোসিন বিভিন্ন হাইড্রোকার্বন থাকে, হয়তো বেশি না, মোটামুটি নাক মুখে গেলে হয়তো ঝামেলা হতে পারে। যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে তাকে বলা হয় লাইসোজোম। একে কি নামে ডাকে? একে সুইসাইডাল স্কোয়াড বলা হয়। একে সুইসাইডাল স্কোয়াড বলে। কেন? এরা জীবাণু ভক্ষণ করে। এরা সুইসাইডাল স্কোয়াড বলে কেন? জীবাণু ভক্ষণ করে। কেন? সুইসাইডাল, SUICIDAL, সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড, SQUAD স্কোয়াড। লাইসোজোমটা কি দিয়ে তৈরি? লাইসোজোমের মধ্যে একটা আবরণ থাকবে, 4-5 দিয়ে দ্বিস্তর বিশিষ্ট আবরণ। এটা তো বুঝছি। স্যার আজকে কি আর ভেতরে তোমার বিভিন্ন এনজাইম থাকবে, যেটা এটা হচ্ছে তোমার হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। আর বাকি জায়গাটা কি? আর অনেক পদার্থ থাকবে, তার মধ্যে কিছু পদার্থ দেখা যাবে ও কিছু জীবাণু খাওয়ার পর, ভক্ষণ করার পর এখানে থাকবে অপাচ্য অংশ থাকবে। মানে ওর কাজটা কি? ওর মেইন কাজ যদি আবরণ থাকে, জীবাণুটা খাই কোন দিক থেকে? সে জীবাণুটা কিভাবে কি করে? হ্যাঁ, মানে হচ্ছে তোমার, জীবাণুকে আকর্ষণ করে। হ্যাঁ আমি বলতেছি যে এটার মধ্যে দেখো বিশেষ করে এটা থাকে কোথায়? এটা থাকে মেইনলি হচ্ছে WBC, শ্বেত রক্তকণিকা থাকে। হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস করে জীবাণুটাকে খাওয়ার পর। এই যেরকম আজ হয়ে যায় মাঝখানে। হ্যাঁ, কোন একটা জীবাণু ওকে খাবে, না, খাওয়ার ওটাকে পর, আকর্ষণ করে। আকর্ষণ করার পর এটাকে কি করলো? খেয়ে ফেলে। এটাকে ভেতরে নিয়ে নিল। ভেতরে যখন নিয়ে নিছে তখন ফ্যাগোলাইসোজোম তৈরি, মানে একটা থলের মতো তৈরি করে, চারপাশে একটা আবরণ দিয়ে ওই জীবাণুটা ভিতরে থাকে। আর অন দ্য আদার হ্যান্ড এখানে লাইসোজোম আসে, এসে ওর কন্টাক্টে এসে এটাকে ফ্যাগোলাইসোজোম তৈরি করে, একদম ছিন্ন ভিন্ন করে ফেলে, আর এক পর্যায়ে এরা বের হয়ে আসে। কিন্তু এখান থেকে যে প্রোটিন গুলো থাকে এগুলো ভিতরে থাকতে পারে। হ্যাঁ, অপাচ্য অংশ কিছু দেখা যাবে ওর ভিতরে আছে। আর তো- জীবাণু কি অক্সিজেন ছাড়া বাঁচে না? জীবাণু অক্সিজেন ছাড়া বাঁচে। আছে, কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে ও স্যার, অক্সিজেন ছাড়া বাঁচে, কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। স্যার আজকে কি কলেজে গিয়ে ছিলেন? না কেন? না, বিস্তরতে দি তাহলে এরা নরমালি একে সুইসাইডাল স্পট বলা কারণ হচ্ছে কারণ কি বলো? তো জীবাণু ভক্ষণ করে। অক্সিজেন অথবা খাদ্যের অভাবে এরা আত্মহত্যা করে। এরা নিজের কোষকে নিচে মেরে ফেলে, নষ্ট করে, খেয়ে ফেলে। নিজের কোষকে নিজে নষ্ট করে, নিজের কোষকে নিজে ডাইজেস্ট করে ফেলে, তাই এটাকে বলা হয় সুইসাইডাল স্পট। নিজের কোষটাকে নষ্ট করে কি? ওই যে ওর আবরণ যেটা আছে, আবরণ যেটা আছে, এই আবরণটা গলে যায়, গলে গিয়ে এনজাইমগুলো বের হয়ে আসে, কোষের মধ্যে ওই এনজাইমগুলো চলে আসে, যার ফলে কি হয়? যার ফলে এনজাইমগুলো কোষের মধ্যে আসার ফলে তখন এদের ওই নিচের কোষের মধ্যে সব এনজাইম চলে আসবে, কারণ সব এনজাইমের এখন তো আবরণ নাই, আগে তো আবরণ ছিল। মনে করেন এই বাসার মধ্যে একটা আছে, একটা বোম আছে, বোম। তো ওর একটা যে পিন আছে, পিনটা যদি খুলে দেয় তাহলে বোম ব্রাস্ট হয়ে যাবে, কিন্তু পিন যদি না খুলি ওটাতে কোনো লাভ আছে? সমস্যা হবে না। এরকম
কোষের মধ্যে প্রত্যেকটা কোষে ডাব্লিউবিসির মধ্যে এরকম আছে, লাইসোজোম আছে, কিন্তু আবরণ যদি বিলীন হয়ে যায় তাহলে এই এনজাইমগুলো বের হয়ে আসবে, বের হয়ে এসে ওই কোষটাকে নষ্ট করবে। এটাকে কি বলা হয়? এই জন্য এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। কোষকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। ভালো হচ্ছে, বিয়ে শাদী করো। আপনি দিও ভাই কাতারের মতো শুরু করলেন, ভালো হয়েছে মাসুদ। লাইসোজোম। আচ্ছা, বিস্তৃতি কোথায় থাকে নরমালি? এরা এরা নরমালি কোথায় থাকে? এরা শ্বেত রক্ত কণিকায় থাকে বেশি, শ্বেত রক্ত কণিকায় বেশি থাকে। আর লোহিত রক্ত কণিকায় থাকে না, শ্বেত রক্ত কণিকার সংখ্যা বিভাজিত হবে কেন? ওরা মেইনলি ইয়ে থেকে তৈরি হচ্ছে, ওরা মেইনলি তৈরি হয় কোথা থেকে? মানে স্টিম সেল থেকে হয়। মানে একবার তৈরি হওয়ার পর ও নিজে বিভাজন হবে না, ওদের উৎপত্তির অরিজিন হচ্ছে স্টিম সেল। স্টিম সেল থেকে কন্টিনিউয়াস তৈরি হবে, এমন না যে একবার তৈরি করে দিলাম ওখান থেকে সব হবে, এরকম না। আচ্ছা, তাহলে এটা ইয়ে করছে কে? মানুষের বৃক্কে এবং অন্ত্র আবরণে লাইসোজোম আছে, আরবিসিতে কোনো লাইসোজোম থাকে না, এগুলো পড়বা। কিন্তু কথা হচ্ছে যে এদেরকে কে আবিষ্কার করছে? দা দুবে। এই ধরনের অঙ্গের নামকরণ করেন লাইসোজোম। লাইসোজোম আবিষ্কার করছে কে? ক্রিস্টিয়ান দা দুবে। দা দুবে দুবে নামকরণ করেন, এর নামকরণ করেন হচ্ছে দা দুবে, এর নামকরণ করছে। আচ্ছা, নর্মালি কোথায় এদের পাওয়া যায় না? কোথায়? এদেরকে আরবিসিতে পাওয়া যাবে না, এদের চারপাশে দ্বিস্তর বিশিষ্ট আবরণ থাকবে। আবার কিছু কিছু আছে যে সকল উপাদান ওদের আবরণটাকে শক্ত করে তাদেরকে বলা হয় স্টেবিলাইজার। যারা কি করে, ওদের আবরণ যেটা আছে চারপাশে যে আবরণ থাকবে এই আবরণটাকে যারা শক্ত করার চেষ্টা করে তাদেরকে বলা হয় লেবিলাইজার। এটাকে বলা স্টেবিলাইজার। এদেরকে বলা হয় স্টেবিলাইজার। স্টেবিলাইজার কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিকে স্থিতিদান করে। যে সকল বস্তু লাইসোজোমের আবরণকে স্থিতিশীল করে তাকে কি বলে? তাকে স্টেবিলাইজার বলে। কি আল্লাহ জানে। এদেরকে স্টেবিলাইজার মানে একটু এদেরকে শক্ত করে, স্টেবল করে। আর যারা এর আবরণকে শক্ত যারা করে না তাদেরকে কি বলা হয়? লেবিলাইজার। এদেরকে বলা হয় লেবিলাইজার। এনজাইম বের হয়ে অটোলাইসিস ঘটায়, একে বলা হয় লেবিলাইজার। যারা এর আবরণ থাকলো ও এনজাইম গুলো বের হয়ে আসতে হবে না? ওর এনজাইম যদি না বাইরে আসতে পারে দরকার তো, কারণ তুমি যখন বিভিন্ন জীবাণু যখন ভক্ষণ করবে ওই জীবাণুটাকে কি করা লাগবে? ডাইজেস্ট করতে হবে না? তো ডাইজেস্ট করার জন্য তখন আমার এদের আবরণটা তখন একটু ভেদ্যতা বেড়ে যায় এবং এদের আবরণটাকে গলায় ফেলতে হয়। তার আবরণ যদি গলানো দরকার পড়ে তখন কি হয়? এবং এক পর্যায়ে দেখবা যে এই কোষটা কিন্তু মারা যাবে। এই শ্বেত রক্তকণিকা যে খাওয়ার পর, জীবাণু খাওয়ার পর মারা যায়, তখন এগুলো আমাদের পাঁচ আকারে জমা হয়। যে জায়গায় দেখবা যে পুজ বলে না, যেখানে আমাদের পুজ হয় ওই জায়গাটা সাদা হয় না, তাহলে এখানে কি হয়? ওই জীবাণু খাওয়ার পর এই শ্বেত রক্তকণিকা, বিশেষ করে নিউট্রোফিলগুলো এই জীবাণু খাওয়ার পর ওরা মরে যায় ওই জীবাণু সহ। তারপরে যে জীবাণু খাইলো লাইসোজোম ওইখানে অ্যাক্টিভ হয়ে গেল, কারণ ওর একবার যদি লাইসোজোম যদি অ্যাক্টিভ হয়ে যায়, এখান থেকে যদি বের হয়ে আসে, তাহলে ওই কোষটা নিজে মারা যাবে প্লাস জীবাণু মারা যাবে এবং সে মারা যায়। এই জন্য এটা, এবং এটা পাঁচ আকারে জমা হয়।
মানে যত আমরা পাঁচ দেখি ওর মধ্যে কি আছে, নিউট্রোফিল আছে, কিছু জীবাণু আছে, আর কিছু প্রোটিন আছে, এগুলো মিলে পাঁচ তৈরি হয়। হয় আমি এটা শেষ করে দেবো। আচ্ছা, তা এদেরকে বলা হয় ল্যাবিলাইজার। যারা অটোলাইসিস ঘটায় তাদেরকে বলা হয় ল্যাবিলাইজার। যারা এর আবরণ 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 ভেদ করে, আবরণকে কি দুর্বল করে না, আবরণ কিতা লিখছে এটা, বিদীর্ণ হতে সাহায্য করে, আবরণ বিদীর্ণ হতে সাহায্য করে, তাদেরকে কি বলে, লেবিলাইজার বলা হয়। তাদের লেবিলাইজার। লেবাইল, লেবাইল মানে কি, সংবেদনশীল। এই বন্ধ করো। যারা ওর আবরণটাকে কি করবে, বিদীর্ণ হতে সাহায্য করে, তাকে বলা হয় লেবিলাইজার। তাহলে একটা হচ্ছে স্টেবিলাইজার আর একটা লেবিলাইজার। যে সকল বস্তু লাইসোজোমের আবরণকে স্থিতিশীল করে তাকে স্টেবিলাইজার, আর যারা এর আবরণ বিদীর্ণ হতে সাহায্য করে তাদেরকে বলা হয় লেবিলাইজার। বিদীর্ণ মানে হচ্ছে হ্যাঁ গলায় ফেলবে, গলায় ফেলে তাদেরকে বলা হয় লেবিলাইজার। স্টেবিলাইজার হচ্ছে যারা স্টেবল করবে এটাকে। বন্ধ করো। আচ্ছা, তাহলে এদের মধ্যে মেইনলি কি থাকে, বিভিন্ন ধরনের এনজাইম আছে এর মধ্যে, আর এদের কাজ কি, জীবাণু ভক্ষণ করা, তাই না? তারপরে আর অনেক কাজ করে। বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করবে। তারপরে তাহলে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা জীবাণু ভক্ষণ করে। এরা নরমালি এরা পিএইচ যখন কম থাকে তখন তারা অ্যাক্টিভ হয়, তখন তারা সক্রিয় হয়। কম কম পিএইচে তো দেখা যায় যে ওরা অ্যাক্টিভ হওয়ার জন্য অন্য জায়গা থেকে বিভিন্ন হাইড্রোজেন আয়ন নিয়ে আসে, নিয়ে এসে তখন তারা পিএইচ কমে ফেলে, যার জন্য তখন কি হয়, তখন তারা অ্যাক্টিভ হয়ে যায় এবং তখন তারা কাজ করতে পারে। অক্সিজেন, এই যে পিএইচ এর সাথে এটা সম্পর্ক কি, পিএইচ কম না হলে এরা কাজ করতে পারে না, বিভিন্ন ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটি তখন অ্যাক্টিভ হয় না, কম পিএইচে তারা কাজ করতে পারে না, দ্যাট মিনস অ্যাসিডিক মিডিয়াতে। তো এই জন্য বলছে যে এক নাম্বার হচ্ছে তারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করতে সাহায্য করে। এক নাম্বার কাজ কি, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কাজ, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করতে সাহায্য করে। এর মেইনলি কাজ কি, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করতে সাহায্য করে। এক নম্বর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা জীবাণু ভক্ষণ করবে। সেকেন্ড কাজ কি, তারপরে হচ্ছে লাইসোজোম আন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। তীব্র খাদ্য, দ্যাট মিনস অটোলাইসিস হয়। একটা মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পর কি হয়, মরে যাওয়ার পর 4 থেকে 5 দিনের মধ্যে তাদের 3 থেকে 4 দিন, 4 দিনের পর আস্তে আস্তে তার মাংসগুলো এমনিতেই পচা শুরু করে, ব্যাকটেরিয়া সাহায্য ছাড়াই। মানে ব্যাকটেরিয়া তো পচাবেই, প্লাস নিজের কোষগুলাও এরকম গলে যায়। যেমন তুমি যদি মাছ বলে না মাছ নরম হয়ে গেছে, দেখবে যে বিকেলে যদি মাছ থাকে পচা থাকে তখন আস্তে আস্তে নরম হয়ে যায়। এরকম আমাদের শরীরেরও যদি মানুষ মরার পর অথবা কোনো প্রাণী মরার পর যখনই খাদ্যের অভাব হবে, অক্সিজেনের অভাব হবে, তখন তো তোমার ভেতরে অক্সিজেন যাচ্ছে না। যখন অক্সিজেন থাকবে না তখন কি করবে, এই লাইসোজোমগুলো তখন অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর নিজের কোষকে নিজে নষ্ট করা শুরু করে, এবং এই প্রক্রিয়াকে বলা হয় অটোলাইসিস। এটাকে বলা হয় অটোলাইসিস, অটোফ্যাগি। বলছে তীব্র খাদ্য অভাব হলে এদের প্রাচীফেটিক হ্যাঁ তাই না, চোখ বড়, নখ বড় হয়, কার দেখছো দান্দাবাজি। মরে গেলে কি আর কোনো শক্তি তৈরি হইতেছে?
তাহলে কেমনি আন্দাজে না, ওই যে নখ বড় হয় ওটা হয়তো বা মামিফিকেশনের কথা বলছে। মামিফিকেশন হইতে পারে, অনেকে দেখা যায় হাত বড় হয়ে গেছে, নখ অনেক বড় হয়ে গেছে, আঙ্গুল, নখ না আঙ্গুল। হ্যাঁ, এইটা কারণ কি? কারণ কয়েকটা ওয়েভ হতে পারে। দেখবে যে মানুষ মরার পর ওর যে চাপ নিচের দিকে যে চর্বির আবরণ আছে বা বিভিন্ন এমন কিছু জায়গায় কবর দিলে দেখা যায় যে তাপমাত্রা এমন একটা ফেভারেবল কন্ডিশনে থাকে, ওই টেম্পারেচারে এগুলা নষ্ট হয় না। ফলে কি হয়? ফলে এটা দীর্ঘদিন তোমার পচা অবস্থায় থাকতে পারে। এবং এক পর্যায়ে চর্বি যেহেতু থাকে, যাদের চর্বি আসছে শরীরের মধ্যে, ওরা মোম তৈরি হয়, চর্বিগুলো মোমে কনভার্ট হয়ে যায়। ফলে কি হয়? মামিফিকেশন হয় এবং ওদের শরীরগুলো অক্ষত থাকে। একবারে আগের মতো থাকবে না, কিন্তু একটু একটু তোমার থাকবে, মামিফিকেশন বলে। ওই দেখুন আমাদের কি বলে, ফেরাউনের লাশ পাওয়া গেছে, ওদের করছে, মামিফিকেশন করছে। এতদিন থাকলো কেমনি? মামিফিকেশনের মাথায় মোম তৈরি হয়। আচ্ছা, অটোলাইসিস পদ্ধতিতে কি করে? নিজের কোষটাকে নষ্ট করে, তারপরে কি করে বলো? কাজ বলতে পারলে ছুটি দেব। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে, আর অটোলাইসিস পদ্ধতিতে নিজের কোষটাকে নষ্ট করবে। আন্তঃকোষ, হ্যাঁ, তারপরে অন্তঃকোষীয় পরিপাককে সাহায্য করে। অন্তঃকোষীয় পরিপাক করে। অন্তঃকোষীয় মানে কি? কোষের ভেতরে যে পরিপাক হয়, অন্তঃকোষীয় পরিপাক অংশগ্রহণ করে। অন্তঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করবে মানে কোষের নিজের কোষকে নিজের কোষের ভেতরে যে পরিপাক হয়, ডাইজেশন হয়, এই কাজটা করবে। আচ্ছা, আত্মঘাতী থলি বলা হয় এবং কোষ বিভাজনকালে কোষীয় নিউক্লিয়াসের আবরণী ভাঙতে সাহায্য করে। এরা কোষে কেরাটিন প্রস্তুত করে, ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং টিস্যু কেরাটিন প্রস্তুত করে। কেরাটিন মানে হচ্ছে এক ধরনের প্রোটিন, কেরাটিন প্রোটিন। আমাদের ত্বকের, আমাদের যে এপিডার্মিস আছে, এর মধ্যে কয়েক ধরনের কোষ আছে। একটা হচ্ছে কেরাটিন। এবং যাদের দাঁত হয় না অনেকে, হ্যাঁ, দাঁত যখন হয় তখন ওই কেরাটিন স্তরটা নষ্ট হয়। দাঁতের উপরের যে আবরণ আছে, এটা কেরাটিন কোষ আছে। কেরাটিন মানে কি? কেরাটিন প্রোটিন তৈরি করে। এরা কেরাটিন নামক প্রোটিন তৈরি করে। আর কি করে? টিস্যু বিগলনকারী অ্যাসিড, ফসফেটেস, আর লাগবে না, ক্যান্সার সৃষ্টি করতে পারে। এরা আবার ক্যান্সারও তৈরি করতে পারে। হ্যাঁ, ক্যান্সার তৈরি করতে পারে। ক্যান্সার সৃষ্টি করতে পারে, তো করবো, সমস্যা কি? আচ্ছা ভাই, যখন কোষ নষ্ট করে তখন এক সাইডে যদি সবগুলো কোষ নষ্ট হয় তখন এটা প্যারালাইসিস ক্রিয়েট করতে পারে। বুঝি নাই, আবার বল। কোষ যখন অটোলাইসিস প্রক্রিয়া এক পাশে সব কোষগুলো মানে লাইসোজোম নষ্ট করে ফেলে তখন ওই ক্ষেত্রে তো এটা প্যারালাইসিস হয়ে যেতে পারে। হ্যাঁ, হবে, ব্রেনের মধ্যে হলে হবে, সমস্যা কি? দ্যাট মিন্স মানে হ্যাঁ, ব্রেনের মধ্যে যখন হাইপক্সিয়া যখন হয়, ভালো কথা বলছো, যখন অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, যখন রক্তনালী বন্ধ হয়ে যায়, তখন ওখানে তো রক্ত নাই, অক্সিজেনও নাই, কিছুই নেই, তখন ওই জায়গা আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হয়। এই জন্য তো ওই জায়গাটা আস্তে আস্তে কি হবে, ওই জায়গাটা কোষগুলো মারা যাবে, এক পর্যায়ে নষ্ট হয়ে যাবে। ঠিক কিভাবে হবে? তোমার এক জায়গায় তোমার আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম একটা হাতের আঙ্গুল, ওই হাতের আঙ্গুল কি আগের মতো করতে পারবা? এটা ডিপেন্ড করে তার কিসে কত ঘন্টা অফ ছিল। ব্রেন যদি প্যারালাইসিস হয় তাহলে ঠিক হয়। ব্রেন 3 মিনিটের উপরে বেশি থাকতে পারে না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এবং প্যারালাইসিস হলে তো মারা যায়। ব্রেনের হয়তো বা তোমার এটা ডিপেন্ড করে কোথায় ব্লক হয়েছে। এখন যদি ব্লক হয় পুরা মেইনস নালীতে, রক্তনালীতে মেইনলি, এটা হয় হচ্ছে পেরিফেরাল ছোট ছোট নালীগুলোর মধ্যে হয়। কিন্তু একদম যদি শুরুর নালীটা যদি ব্লক হয় তাহলে ওই পুরো অঞ্চল নষ্ট হয়ে, তখন সেক্ষেত্রে হয়তো মারা যাবে। পেরিফেরাল নালী হলে তো এটা স্ট্রোক হয়ে যায়। হ্যাঁ, ওইটা ফেটে যায় না। স্ট্রোক দুই ধরনের হতে পারে, একদম রক্তনালী ছেড়ে গেছে, একদম ফেটে গেছে, অথবা ওই জায়গাটা ব্লক হয়ে গেছে।
কোথাও কোনো ইয়ে গয়ে মানে তোমার থ্রম্বাস বলা হয়, থ্রম্বাস কি হয়েছে ফেটে গেলে স্ট্রোক হয়ে যায়। আর ফেটে গেলেও হবে, এমনিতেও হবে। যদি তোমার ফেটে নাও যায়, যদি ওই জায়গাটা ব্লক হয়ে যায়, রক্ত বাইরে এলো না কিন্তু রক্ত সাপ্লাই নেই, তাহলে মারা যাবে, মানে স্ট্রোক, এটাও স্ট্রোক, ওয়ান কাইন্ড তো ওইটা না প্যারালাইসিস। স্ট্রোকের ফলে কি হয়? স্ট্রোকের ফলে হয় প্যারালাইসিস, স্ট্রোক প্যারালাইসিস। আবার হিমোরেজ, ওই যেটা বললা যে রক্তনালী ছিঁড়ে যেতে পারে, বেশি ব্লাড চাপের প্রেশার বেড়ে যাওয়ার কারণে হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা শনিবারে আসবা। নাম্বার 2 আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।